সুধী আসসালামু আলাইকুম। এই চ্যানেলটিতে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো সামাজিকভাবে খুব বেশি একটা গুরুত্ব পায় না বা উপেক্ষিত হয়ে থাকে, অথচ আমাদের জন্য এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। তেমনি একটি বিষয় সীমান্তে কাঁটাতারের বেড়া। তো আজকে আমরা এটা নিয়েই আলোচনা করব। আমরা সবাই জানি, আপনারা সবাই জানেন যে বাংলাদেশের সাথে মিয়ানমার এবং ভারতের কাঁটাতারের বেড়া সীমান্ত রক্ষার জন্য স্থাপিত করা হয়েছে, একটি ভারতের পক্ষ থেকে, একটি মিয়ানমারের পক্ষ থেকে। কিন্তু আমরা কোনো কাঁটাতারের বেড়া এখনো পর্যন্ত কারোর সাথে দেইনি। সেখানেই প্রশ্নটা হয়তো উঠবে যে কাঁটাতারের বেড়া তারা দেওয়ার জন্য কেন তারা মনে করলো এটা প্রয়োজন, আর কেন আমরা মনে করছি না যে আমাদের এই ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া প্রয়োজন। আসুন একটু আলোচনা করি। খুব সংক্ষেপে বলবো যে ভারত প্রথমে যে উদ্যোগটা নিয়েছিল কাঁটাতারের বেড়া, সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপন করার জন্য, সেটি মূলত ১৯৮৫ সালে আসাম এগ্রিমেন্টকে কেন্দ্র করে শুরু হয়েছে। ৮৬-৮৭ সালে কাজ মোটামুটিভাবে তারা চিন্তাভাবনা করলেও ৮৯ সাল থেকে কাঁটাতারের বেড়া দেওয়া শুরু করেছে বাংলাদেশের সীমানায়, স্থল সীমানায় ভারত। এখানে একটা কথা বলে রাখা দরকার যে বাংলাদেশ এবং ভারতের যে সীমানা চুক্তি হয়েছিল ১৯৭৪ সালে, যেটাকে ইন্দিরা মুজিব চুক্তি হিসেবে পরিচিত দেওয়া হয়েছে বা বেশি আলোচিত, সেই ৭৪ সালের সেই এগ্রিমেন্টে কিন্তু বেশ কিছু কথা আছে বা বেশ কিছু ক্লজ আছে, যেগুলো সম্পূর্ণ আমাদের আলোচনা করা হয়তো এখানে প্রয়োজন হবে না। তবে এই সীমান্ত নিয়ে দুটি কথা বলার প্রয়োজন হবে আপনাদের সবার সুবিধার্থে। একটি হচ্ছে যে সীমান্ত, যেটাকে আমরা শূন্য রেখা বলি, যেটা মূলত দুটি দেশের যে পলিটিক্যাল বা রাজনৈতিক বাউন্ডারি বা সীমানা, সেটাকে আমরা মোটামুটি বলে থাকি শূন্য রেখা। তো সীমান্তে যেসব স্থল যেসব জায়গায় আমাদের সীমানা রয়েছে ভারতের সাথে, সেই জায়গাগুলোতে বলা আছে যে শূন্য রেখা থেকে ১৫০ গজের মধ্যে কেউ কোনো স্থাপনা করতে পারবে না, কোনো দেশ স্থাপনা পার্মানেন্ট বা স্থায়ী কোনো স্থাপনা করতে পারবে না। তো সেদিকে তাকিয়েই ভারত ১৫০ গজের পরে গিয়ে, অর্থাৎ যদি ভারত যেহেতু করেছে, তারা প্রথম চালু করেছে, তারা ১৫০ গজ পরে গিয়ে, অর্থাৎ শূন্য রেখার ১৫০ গজ পরে গিয়ে তারা তাদের কাঁটাতারের বেড়া দিয়েছে বা দেয়া শুরু করেছে। আর বাংলাদেশ এখনও দেয়নি, অর্থাৎ শূন্য রেখার ১৫০ গজ পরে কাঁটাতারের বেড়ার অবস্থান। কোনো কোনো জায়গায় এটা কম আছে এবং ভারত সেটাকে, আমরা উপেক্ষা করেছি মনে হয়। কেন উপেক্ষা করেছি আমি জানি না, বাট এটা আমরা উপেক্ষা করেছি এবং আমাদের উপেক্ষা করাতেই ভারত সুবিধা পেয়েছে এবং রাজনৈতিক সুবিধা নিয়েই তারা সেটাকে উপেক্ষা করে কোনো কোনো জায়গায় ১৫০ গজের ভিতরেও তারা এই কাজটা করেছে, যেটা আসলে অবৈধ। এখানে আরেকটা কথা বলে রাখা দরকার, স্থলবন্দরের ক্ষেত্রে শূন্য লাইন বলে। আবার যদি নদী বা জলসীমানা হয়ে থাকে, জলসীমার ক্ষেত্রে সেটাকে শূন্য লাইনটাকে ধরা হয় যে নদীর মধ্যবর্তী মানে যেটি স্ট্রিম আছে, মাঝখানটাকে শূন্য লাইন হিসেবে ধরে নেওয়া হয়। তো যাই হোক, ভারত এই উদ্যোগ নিয়েছে এবং ১৯৭৯ সাল থেকে ৮৯ সাল থেকে এই কাঁটাতারের বেড়া দেওয়া শুরু করেছে। তো এটা নিয়ে একটু আলোচনা করব, কারণ আমার একটু সৌভাগ্য হয়েছিল যে এই সীমানায় কাজ করা, অর্থাৎ সীমান্ত রক্ষায় কাজ করার কিছু অভিজ্ঞতা মহান আল্লাহ আমাকে দিয়েছিলেন। সেটার উপরে বেস করে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমি কোনো একটি অংশে, বাংলাদেশের কোনো একটি অংশে সীমানা রক্ষার যে একটি একটি সেগমেন্টের সাথে আমি জড়িত ছিলাম। তো আমার ওখানে আমার এক সেক্টর কমান্ডার, আমি ব্যাটালিয়ন কমান্ডার, ভারপ্রাপ্ত ব্যাটালিয়ন কমান্ডার হিসেবে কাজ করছিলাম। তো তখন আমার এক সেক্টর কমান্ডার, জনৈক সেক্টর কমান্ডার আমাকে ভিজিটে গেলেন এবং উনি আমাকে ভিজিটে যাওয়ার সময় যেটা সচরাচর নিয়ম, সেটা হচ্ছে আমরা একটা ব্রিফিং করি, ফর্মাল ব্রিফিং করি ওই এলাকা সম্পর্কে। যেহেতু উনি নতুন এসছেন, ওনাকে একটা ওরিয়েন্টেশন, একটা ব্রিফিং দেওয়া হয়। সেই ওরিয়েন্টেশন ব্রিফিংয়ে উনি আমাকে প্রশ্ন করলেন যে তোমার এখানে, আমি দেখালাম, যদিও ম্যাপে দেখালাম যে এখানে এই পরিমাণ কাঁটাতারের বেড়া ভারত দিয়েছে এবং এই পরিমাণের জায়গা এখনও খালি আছে, উন্মুক্ত আছে। তো উনি আমাকে প্রশ্ন করলেন, তাহলে তো তোমার এখানে খুব একটা বেশি নাই, তো মোটামুটি হয়ে গেছে, তাহলে তো তুমি তো ভালোই আছো, তোমার এখানে নিরাপত্তার সমস্যা বা তোমার যে নিরাপত্তা জনবল নিয়োগ করেছো সেটা হয়তো পরিমাণে কম করতে হবে।
তো এটা আমাদের জন্য ভালো হয়েছে। তো আমি ওনাকে বললাম যে, "স্যার আমাদের জন্য ভালো কীভাবে হলো?" তো উনি আমাকে বুঝাতে চাইলেন যে ওনার সাথে ডিজির যে কথা হয়েছিলেন মহাপরিচালকের, তিনিও ওই একই লাইনে বলেছেন যে, "না, ওরা যেহেতু কাঁটাতারা বেড়া দিয়েছে তাতে আমাদের একটি কুদরতি সুবিধা হয়েছে। সেটা হচ্ছে আমরা বর্ডারের যে পরিমাণ আমাদেরকে জনবল নিয়োগ করে বর্ডারের সমস্যাগুলোকে দেখতে হতো, সেটা আর আমাদেরকে তেমন পরিমাণ দেখতে হবে না। তো ওই কাঁটাতারে বেড়া হওয়াতে অনেক জায়গায় আমাদের দায়িত্ব কমে গেছে এবং আমরা কিছু, কিছু জায়গায় কমিয়ে নিয়ে এসে জনবল কমিয়ে কাজ করতে পারছি। এটা আমাদের সুবিধা এবং ওরাই নিয়ন্ত্রণ করছে, আমাদের অতটা নিয়ন্ত্রণ করতে হচ্ছে না।" তো আমি ওনার সাথে একটুখানি দ্বিমত পোষণ করে বললাম যে, "স্যার কিছু মনে করবেন না, আমি একটু ভিন্নভাবে চিন্তা করেছি। আমার চিন্তাটা একটু ভিন্নতর।" তো উনি বললেন, "আবার ভিন্নতর কেমন চিন্তা তোমার, তুমি বলো?" তো আমি বললাম যে, "দেখেন, আমার কাছে মনে হয়েছে যে এখানে ভারতের অনেক বেশি সুবিধা হয়েছে কিন্তু আমাদের অসুবিধা হচ্ছে। এটাকে আমরা সুবিধা হিসেবে কেন দেখছি আমি জানি না, কিন্তু মূলত এটা আমাদের অসুবিধাই হচ্ছে, সুবিধার কিছু নাই এখানে।" তো বলে, "কেন, সেটা আবার কেমন কথা? সুবিধা কেন হচ্ছে না? তোমার অসুবিধা কোথায়? তোমার তো যে জনবল কম লাগছে, কাঁটাতারে বেড়া দিয়েছে, লোকজন যেতে পারছে না ওপাশ থেকে এদিকে আসতে পারছে না। এটা তো একটা অ্যা পরিবেশগতভাবে একটা সুবিধা তুমি পেয়ে গেলে।" আমি বললাম যে, "না স্যার, এই কাঁটাতারের বেড়া দেওয়াতে আমার কাছে মনে হয়েছে।" এখানে আরেকটা কথা বলে রাখি যে কাঁটাতারের বেড়া তাদের সাথে যে স্থল সীমান্ত রয়েছে তা প্রায় ৩,০০০-এর কিছু উপরে ভারতের সাথে, এবং তার মধ্যে প্রায় ২,২৯০-৯৩ মতন কিলোমিটার মতন তারা কাঁটাতারের বেড়া ইতিমধ্যে দিয়ে দিয়েছে। বাকি হয়তো কিছু আছে যেগুলো চলমান, প্রায় ৯০০-র কাছাকাছি, ৮৫০-র কাছাকাছি চলমান। তো যাই হোক, ওই যেটা বলছিলাম, তো উনি আমাকে বললেন যে, "তুমি কীভাবে বললা যে এটা সমস্যাটাকে আমাকে একটু বোঝাও?" তো আমি ওনাকে বললাম যে, "স্যার, আমরা এই জিনিসটাকে নিয়ে একটু অন্যভাবে চিন্তা করি। আমি জাস্ট আপনাকে একটু ফুড ফর থট দিতে চাই, এবং যে ফুড ফর থটটা আমি মনে করি যে আমার জনগণকে, আমার দেশবাসীকে জানানো দরকার। সেজন্যই আজকে এই আলোচনাটা আমি উত্থাপিত করেছি।" তো সেখানে বেশ কিছু সুবিধা ভারত পায়। আমি বললাম যে, "স্যার, ভারত ওখানে আমাদের কাছ থেকে প্রায় এই কাঁটাতারের বেড়া দেওয়াতে তারা কেন কাঁটাতারের বেড়া দিতে চাইলো? কী উদ্দেশ্যে তারা দিতে চাইলো? তাদের কী গেইন ছিল? তারা কেন করতে চাইলো? আর কেন আমরা করতে চাইলাম না?" এই প্রশ্নের মাঝখানেই রয়ে গেছে আমাদের সুবিধা কী, আমাদের অসুবিধা কী, আর ওদের সুবিধা কী, ওদের অসুবিধা কী? কারণ তারা উদ্যোগ নিল পয়সা খরচ করে বাংলাদেশের বিরুদ্ধে বিপক্ষে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য। অথচ আমরা কোনো উদ্যোগ নিলাম না। আমরা কেন নিলাম না এবং তারা কেন নিল, এই দুটি প্রশ্নের মাঝখানেই আমাদের উত্তর রয়ে গেছে স্যার। তারপরেও আমি আপনাকে সাধারণভাবে কিছু জিনিস বলতে পারি। যেমন আপনি যে কথাটা বলেছেন যে জনবল বা জনবল কম লাগবে, বা আমাদের জনবলের যে নিয়োগ যেটা আছে, যেটা নিয়ন্ত্রণ করার জন্য ভারতের জনবল কম লাগছে। তারা কিছু কাঁটাতারের বেড়া দিয়েছে, সেখান থেকে লোকজন যেতে পারছে না। অতএব তাদের ওই জায়গাটার উপরে বেশি নজরদারি করতে হচ্ছে না। দ্বিতীয়ত, তাদের এফোর্টটা কম দিতে হচ্ছে। তাদের গাড়ি ঘোড়া নিয়ে লোক লস্কর ছড়ায় ছিটায় থাকলে তাদেরকে বিভিন্ন এফোর্ট দিতে হয়। অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রশাসনিক বিষয়গুলো রয়েছে, জড়িত আছে। সেই এফোর্টগুলো, খরচ, অর্থনৈতিক খরচ-টরচ, এগুলো কমে যাচ্ছে তাদের। এটা সুবিধা তাদের হচ্ছে। অর্থনৈতিক খরচ তো কমছেই, এবং তাদের নিজস্ব নিয়ন্ত্রণও সুবিধাজনক হয়ে গেছে। তাদের আভ্যন্তরীণ নিয়ন্ত্রণটাও সহজ হয়ে গেছে বিএসএফের। তারপরে সহজ সীমান্ত নিয়ন্ত্রণ, যেটাকে আমরা বলি যে ওরা যেভাবে যেসব জায়গায় তাদের অনেক বেশি জনগণদের নিমন্ত্রণ করা যেত এবং ডিপ্লয় করতে হতো, অস্ত্রশস্ত্র নিয়ে ডিপ্লয় করতে হতো, তাদের টাওয়ার বেশি তৈরি করতে হতো, তাদের সার্ভেলেন্স বেশি করতে হতো, সেটাও তাদের নিয়ন্ত্রিত হচ্ছে এবং কম এফোর্ট তাদের লাগছে। এখানে আরেকটা বিষয় আপনাদের খেয়াল করে রাখবেন স্যার, অবৈধ পণ্য পারাপার নিয়ন্ত্রণ। অবৈধ পণ্য পারাপার নিয়ন্ত্রণ কিন্তু তারা করছে স্যার। অর্থাৎ যেখানে তারা গেট করেছে, সব জায়গায় তো আর কাঁটাতারের বেড়া নেই। কিছু, কিছু জায়গায় তারা গেট করে রেখেছে। কিছু, কিছু সম্পূর্ণটা তো কাঁটাতারের বেড়া না। কিছু, কিছু জায়গায় গেট বা যাতায়াতের ব্যবস্থা রাখা হয়েছে। চলাচলের পথ রাখা হয়েছে, সেটা তারা নিয়ন্ত্রণ করে, গেট বন্ধ করে দেয়। এখানে আরেকটা কথা বলা দরকার, বর্ডারের অনেক মানুষ থাকে আমাদের এবং ভারতে এবং আমাদের এখানে, যারা যাদের কিছু যে অংশ দেখা যাচ্ছে আত্মীয়স্বজন, বাসার কিছু অংশ ভারতে পড়েছে, কিছু অংশ এখানে পড়েছে, তারা অনেক সময় যাওয়া আসা করে। সেই জন্য কিছু গেট বা কিছু যাতায়াত পথ রাখা হয়, যেটা বৈধ পথ তারা গেট হিসাবে ধরে, এবং সেগুলোকে তারা বন্ধ রাখে। নিয়ন্ত্রিতভাবে চলাচল তারা ওটাকে নিয়ন্ত্রিতভাবে চলাচলটাকে তারা করে, অনুমোদন করে। তো তাহলে এই অবৈধ পারাপার, এখন ব্যাপারটা হচ্ছে যে ওই গেট যেহেতু তাদের কাছে, তারা যেটা চাইবে সেই জিনিসটা পারাপার হয়ে আসবে। তারা যাকে চাইবে সে এই পাশে আসতে পারবে, তারা যাকে চাইবে না সে ও পাশে যাবে না। তারপরে অবৈধ চলাচল নিয়ন্ত্রণ,
মানে কোন লোকটা ভারতে যাবে, কোন লোকটা ভারতে যাবে না, কোনটা ভারতের স্বার্থের সাথে সম্পৃক্ত, কোনটা ভারতের সুবিধা, কোন লোক গেলে সুবিধা, কোন লোক গেলে অসুবিধা, এই নিয়ন্ত্রণ ভারত করছে, আমরা করতে পারছি না। আচ্ছা, এরপরে আসুন স্যার, অর্থনৈতিক সুবিধা তারা কি পাচ্ছে? অর্থনৈতিক সুবিধা পাচ্ছে, তারা প্রচুর পরিমাণে তাদের পণ্য বাংলাদেশে ঠেলে দিতে পারছে। যেসব পণ্য তারা যদি এক্সপোর্ট করতো, সেটা হয়তো এক্সপোর্ট সিস্টেমের মধ্যে যে পড়তো না, অথবা তাদের বৈদেশিক মুদ্রার যে সুবিধা পেত বা তাদেরকে যে ট্যাক্স টেরিফ দিয়ে আসতে হতো, সেগুলো বাদ দিয়ে তারা সরাসরি বাংলাদেশে তাদের মানে অযোগ্য পণ্য, যেটাকে ডাম্পিং পণ্য বলবো, সে ডাম্পিং পণ্যকে তারা পুশ করে দিতে পারছে। এবং এটা নিয়ন্ত্রকও কিন্তু তারা, কারণ তাদের ওখানে গেট, তারাই নিয়ন্ত্রণ করছে, আমরা পারছি না। রাজনৈতিক সুবিধা, তারা এটা এবার রাজনৈতিক সুবিধা বলছে যে আমরা তো কাঁটাতারা বড়া দিচ্ছি, আমরা তোমাদেরকে আটকে, তোমরা তো নিম্ন জাতি, আমরা উচ্চ জাতি, আমাদের এখানে তোমাদের লোকজন আসতে চায়, আমরা বন্ধ করে রেখেছি। এটা একটা যেটাকে বলবো যে সামাজিক একটা, রাজনৈতিক এবং সামাজিক একটা আপার হ্যান্ড নেওয়া, বা একটা মানে হাই হ্যান্ডেডনেস দেখানো, যে আমরা এটা নিয়ে, আমরা চাই না তোমাদের সাথে, তোমাদের থেকে আমরা অনেক উন্নত। এটা একটা সামাজিক একটা রাজনৈতিক সুবিধা বলা যেতে পারে। অর্থনৈতিক সুবিধার মধ্যে বললাম যে ফরেন কারেন্সি কন্ট্রোলটা তাদের কাছে চলে গেছে। আমাদের যে জিনিসগুলো, এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখা দরকার, যেটা আমি ওনার সাথেও আলাপ করেছি, যে ভারতের থেকে কোনো পণ্য বাংলাদেশে অবৈধভাবে পাচার হয়ে আসে না, যে পণ্য ভারত নিজে উৎপাদন করে না। আমি আবার বলছি, ভারত থেকে বাংলাদেশে এমন কোনো পণ্য আসে না যা ভারত নিজে উৎপাদন করে না। বিদেশ থেকে বা বৈদেশিক মুদ্রার মাধ্যমে আমদানিকৃত কোনো পণ্যকে ভারত কখনোই স্মাগলিং করে বা অবৈধ পন্থায় পাচার করে বাংলাদেশে পাঠায় না। এই ব্যাপারে বিএসএফ এবং ভারতের জনগণ খুবই টনটনা, এবং তারা তাদের নিজেদের স্বার্থটা খুব ভালোই বোঝে। আমি এই পর্যন্ত দেখিনি। অন দি আদার হ্যান্ড, বা পাশাপাশি উল্টো দিকে বলতে গেলে, বাংলাদেশের যাবতীয় যেসব পণ্য বিদেশি মুদ্রার মাধ্যমে আমরা কিনে নিয়ে আসি, আমদানি করে আনি উচ্চ ট্যাক্স দিয়ে, সেই পণ্যগুলো কিন্তু ভারতে যায়। আমাদের উৎপাদিত কোনো পণ্য যায় না। কিছু কিছু যায়, যেমন সামান্য কিছু টাঙ্গাইলের শাড়ি বা এরকম কিছু টুকটাক কিছু যায়, সেটা হচ্ছে ওদের একটা সেগমেন্ট অফ পিপলের ইউজের জন্য। আর আদারওয়াইজ কোনো কিছু বাংলাদেশ থেকে ওখানে যায় না, যেটা আমরা ইম্পোর্ট করে আনি না। অর্থাৎ ফরেন কারেন্সি আমাদের খরচ হচ্ছে, তারা লোকাল কারেন্সিতে নিয়ে যাচ্ছে, এবং লোকাল কারেন্সিতেও না। এখানে আর একটা কথা আপনাদের সবাই জেনে রাখা দরকার, যে ভারতের সাথে যে হুন্ডি চলে আমাদের, অর্থাৎ যে পণ্য বাজারে মানে অবৈধভাবে যে পণ্য আমরা বর্ডারের মাধ্যমে এখানে বর্ডার দিয়ে এখানে নিয়ে আসি, স্থলবন্দর দিয়ে আনি অথবা বর্ডার দিয়ে আনি, যেসব অবৈধভাবে যেগুলো পণ্য নিয়ে আসি, সেই পণ্যর জন্য এর পেমেন্টগুলো কিন্তু সবসময় কোন মুদ্রায় হয় এটা আমরা খবর রাখি না। এটা বাটারের মতন অনেকটা হয়। বাটার মানে কি, এটাকে বলবো হচ্ছে আমি যে পণ্যের বদলে পণ্য। আপনি এখান থেকে সোনা দিচ্ছেন, পাচ্ছেন আপনি ফেন্সি ডিল। আপনাকে পেমেন্ট করতে হচ্ছে না, পেমেন্টটা ফেন্সি ডিলে আসতেছে। পেমেন্টটা ভারতীয় শাড়ির নামে আসতেছে। পেমেন্টটা জর্দান নামে আসতেছে। পেমেন্টটা ফেন্সি ডিলের নামে আসতেছে। এই পেমেন্টটা বিভিন্ন অবৈধ পণ্য, যেগুলো আমাদের প্রয়োজন নাই, তাদের ডাম্পিং, সেই সব পণ্য হিসাবে আসতেছে। পচা চাল, পচা ডাল এবং অন্যান্য জিনিস আসতেছে। এটা পেমেন্টের একটা, একদিকে আমরা ওদেরকে দিচ্ছি কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দ্বারা আমদানিত জিনিসপত্র, আর ওরা বিপক্ষে আমাদেরকে গরু, ছাগল তো না, গরু, তারপরে এই যে জর্দা, তো ওই ইয়াবা, এসব আজে বাজে জিনিস, ফেন্সি ডিল, এসব আজে বাজে জিনিস আমাদেরকে দিয়ে ওই টাকাটা সমান তারা করছে, যে এই পরিমাণ টাকার আমি এই মূল্য দিয়ে এই পণ্য দিয়ে দিব। সো পণ্যের বদলে পণ্য হচ্ছে, তাদের ট্রানজ্যাকশনও কম হচ্ছে। আর যেখানে কিছু কিছু জায়গায় আছে যেখানে তারা হুন্ডি করতেছে, সরাসরি বাংলাদেশি টাকায় ভারতে নিয়ে যাচ্ছে, এবং ওই টাকা আবার বাংলাদেশে এসে তারা নিয়ে যাচ্ছে, এবং সেই টাকাটার মূল্যটাও কম। এই জন্য আপনারা দেখবেন হয়তো যে ইলিশ মাছ বাংলাদেশে যে দামে পাওয়া যায়, তার থেকে অনেক কম দামে ইন্ডিয়াতে পাওয়া যায়, কারণ ওখানে আন্ডার ইনভয়েসিং করে পাঠানো হয়, এবং বাকি টাকাটা হুন্ডির মাধ্যমে এইভাবে বর্ডার দিয়ে চলে যায়। এদিকে আমরা খেয়াল রাখি না। তো এইভাবে আমাদের দেশের অর্থনৈতিক ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এটা নিয়ন্ত্রণ করছে তারা ওই কাঁটাতারের মাধ্যমে, এবং আমাদের কিছু অসৎ সীমান্তরক্ষী এবং কিছু অসৎ কাস্টমস কর্মকর্তাদের মাধ্যমে এসব কাজ হচ্ছে।
এবং তারা আন্ডার ইনভয়েসিং করছে, তারা পণ্য বেশি দেখাচ্ছে, মাপে কম দেখাচ্ছে, মানে পাঠিয়ে দিচ্ছে বেশি, মাপে কম দেখাচ্ছে, ওখান থেকে বেশি পণ্য আনতেছে, কম দেখাচ্ছে, টাকার হিসাব কিতাব আলাদা, একটার জায়গায় একটা ফলস ডিক্লারেশন দিচ্ছে। এই কাজ তো অনেকই হচ্ছে। তো যাই হোক, রাজনৈতিক সুবিধাও তারা পাচ্ছে। এখানে রাজনৈতিক সুবিধা কি, যখন ভোটের সময় আসতেছে তখন তারা কি করে, তারা তাদের ওইখানে যারা আছে, যারা কিছু লোক আছে, তাদের ওখানেও বাড়িঘর আছে, এখানেও বাংলাদেশেরও নাগরিক, ওখানকারও নাগরিক, ভোটের সময় আসলেই সুন্দর এখানে চলে আসে, ভোট টোট দিয়ে আবার চলে যায়। তো রাজনৈতিকভাবে এদিক দিয়ে মিছিল টিছিল করে, অকাজ করে, মানুষ টানুষ খুন করে ওপারে চলে যায়, এখানে আসে কন্ট্রাক্ট কিলার হিসাবে, আবার ওখানে মেরে দিয়ে চলে যাচ্ছে। সেই কাজও তারা করছে, সহজে নিয়ন্ত্রণ করছে কারা, বিএসএফ। আমরা করতে পারছি না। তারপরে আসে বিদেশি মুদ্রা খরচের, যেটা বললাম সাশ্রয়ের ব্যাপারে, আমরা সাশ্রয় করতে পারছি না, আমাদের উল্টা বেশি খরচ হচ্ছে। ওরা আমাদের জিনিসপত্র যেগুলো বিদেশি মুদ্রা দিয়ে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসতেছি বা আমদানি করছি, সেই জিনিসগুলোই ওরা বেশি নিয়ে যাচ্ছে, এবং আলটিমেটলি আমাদের বিদেশি মুদ্রার যে সংকট দেখা দিচ্ছে। কারণ আমরা ওইটা ডিমান্ড এবং সাপ্লাই, অর্থাৎ ডিমান্ড যখন বেড়ে যায় তখন সাপ্লাইটাও বেড়ে যায়, এবং ওই সাপ্লাইটা বাড়ানোর জন্য আমরা আরও বেশি আমদানি করি। তো ফরেন কারেন্সির উপরে বা বৈদেশিক মুদ্রার উপরে আরও বেশি চাপ পড়ে যায়। তো তখন আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হই, এবং আমাদের টাকার মূল্যমানও কমতে থাকে। তারপরে যেটা বললাম যে কিছু কিছু জায়গায় ইন্ডাস্ট্রি ওরা তৈরি করেছে, যেমন বর্ডার বেল্ট ইন্ডাস্ট্রি করেছে, যেসব ইন্ডাস্ট্রিগুলো ওদের সেন্ট্রাল টেরিটরিগুলোতে তারা করতে পারে না, তাদের আইন কানুন শক্ত, সেজন্য করতে পারে না। যেমন ইয়াবার ফ্যাক্টরি মিয়ানমারের দিকে, বা ভারতে ফেন্সিলের ফ্যাক্টরি, এই ধরনের অনেক পণ্য আছে যেসব অবৈধ, নকল ওষুধের কারখানা, নকল জিনিসপত্রের তৈরি, এগুলো ওপাশে হচ্ছে, সেগুলোকে তারা এই বর্ডার বেল্টে স্থাপন করছে, এবং সেখান থেকে তারা এই অবৈধ পণ্যগুলোকে এখানে পাঠিয়ে তারা আমাদের বৈধ সম্পত্তি নিয়ে যাচ্ছে পাশাপাশি। এবং সবচেয়ে খারাপ যে জিনিসটা হচ্ছে যে আমরা এই ব্যাপারে কোনো নিয়ন্ত্রণও করছি না, এবং অস্ত্র, ওরা ওরা যে আমাদের দেশের থেকে যেসব জিনিসপত্র চুরি হয়, অর্থাৎ দামি মোবাইল, তো কম্পিউটার পার্টস, যেগুলো হার্ড অ্যান্ড ফরেন কারেন্সি দিয়ে বা কষ্টার্জিত বিদেশি মুদ্রা দিয়ে আমরা নিয়ে আসি, সেই পণ্যগুলোকে আমরা করে কি সেই জিনিসগুলোকে আবার চুরিধারি করে, এগুলোকে পাচার করে ভারতের ওই পারে। অর্থাৎ এই চুরি আমাদের এখানে পাওয়া যায় না, মোবাইল হারিয়ে যাবে, সেটা আপনি পাবেন না, সেই মোবাইল চলে গেছে ভারতে। তো এই কাজগুলো তারা সুন্দরভাবে, সুষ্ঠুভাবে তারা নিয়ন্ত্রণ করে, একটা র্যাকেট মেনটেন করে, এবং কাজগুলো তারা নিয়ন্ত্রণ করে, সেখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই। মাঝখানে আমাদের বিডিআরের বা সীমান্ত রক্ষার বা কিছু লোকজন আছে, পুলিশ টুলিশ যারা জড়িত আছে, তারা কিছু কিছু জানে, কিন্তু তারা অবৈধভাবে এটা কিছু সুবিধা গ্রহণ করে, ব্যক্তিগত সুবিধা গ্রহণের মাধ্যমে দেশের ক্ষতি করেই চলেছে। এবং হুন্ডির কথা তো বলেই দিয়েছি, আবারও বলছি যে হুন্ডিটা এই সম্পূর্ণ এই স্থল বন্দর দিয়েই মোটামুটি নিয়ন্ত্রণ বেশি হয়, এবং এই যে সোনা চোরাচালান থেকে শুরু করে অন্যান্য জিনিস যেগুলো হয়, সেগুলোও সব আমাদের ওইভাবেই চলে যায়, এবং নিয়ন্ত্রণ তারাই করে। এবার আসেন যে এই জিনিসটা আমরা কেন করি না। ওরা কাঁটাতারে বেড়া দিয়েছে, ভালো কথা দিয়েছে, তাহলে আমরা কেন কাঁটাতারে বেড়া দিব না? আমরা যদি কাঁটাতারে বেড়া দেই, তাহলে আমাদেরকে কী সুবিধা হয়, একটু চিন্তা করে দেখেন তো। হ্যাঁ, কোথাও কাঁটাতারের বেড়া হবে, কোথাও দেওয়াল হবে, মেক্সিকো ওয়ালের মতন ওয়াল হবে। আমরা তেমন কোনো যদি উদ্যোগ রাষ্ট্রীয়ভাবে নিতে পারি, তাহলে আমাদের কী কী সুবিধা হয় সেটা একটু দেখি। নিয়ন্ত্রণহীন পণ্য পাচার আমরা বন্ধ করতে পারি। যে নিয়ন্ত্রণটা ভারত করছে, সে নিয়ন্ত্রণটা আমরা করতে পারি। আমরা যা চাইবো তাই যাবে, যা চাইবো না তা যাবে না। আর আমরা যদি সৎ হই, তাহলে চাইবো না, যাবে না। এটা প্রথম সুবিধা, যদি আমরা নিয়ন্ত্রণটা রাখতে পারি। দ্বিতীয়ত, বৈদেশিক মুদ্রা ঘাটতি। আমাদের বৈদেশিক মুদ্রার যে ঘাটতি হয়, সে চাপটা আমরা কমাতে পারি। বিশাল একটি বিষয়, যে বিষয়টা আমরা চিন্তাই করি না, যে আমাদের বৈদেশিক মুদ্রার যে ঘাটতি হয়, এই ঘাটতির কত অংশ আমরা ভারতের এই কাঁটাতারের বেড়া বা এই স্থলবন্দর বা অবৈধ ব্যবসার মাধ্যমে, অবৈধ পারাপারের মাধ্যমে আমরা করে থাকি, বা আমরা ক্ষতিগ্রস্ত হয়ে থাকি, সেটা আমরা চিন্তা করি না। তো ওই বৈদেশিক মুদ্রাকে আমরা ঘাটতিটা কমাতে পারি যদি আমরা কাঁটাতারে বেড়া দেই, বা আমরা সীমান্ত পিলারের পরে সীমান্ত দেওয়াল করে ফেলি, তাহলে স্বর্ণ পাচার, যেটা চোরাচালানি, সেটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এবং আপনারা সবাই জানেন যে স্বর্ণ কিন্তু
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড রাইট হিসাবে একসময় ছিল, এটা গোল্ড স্ট্যান্ডার্ড বলতো। এখনও কিন্তু আবার যে বর্তমান বিশ্বের যে অবস্থা, সেখানে কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ডই কিন্তু আবার চলে আসতেছে। এখন ডলার কেউ আনতে চায় না, এই জন্য সোনার দাম বেড়ে যাচ্ছে। তো এই সোনাটাকে নিয়ন্ত্রণ করা, রিজার্ভে আনা আমাদের খুবই দরকার, এবং সেই জন্য সেটা নিয়ন্ত্রণ করতে গেলেও আমাদের এইটা দরকার হবে, এবং আমরা উপকৃত হব। আমদানি শুল্ক আমরা হারাই। এই যে অবৈধ পণ্য পাচার হচ্ছে, তার মধ্যে যে পরিমাণ আমদানি শুল্ক আমরা হারাই, রপ্তানি শুল্ক আমরা হারাই, চিন্তাই করা যাবে না। আমি একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে এখানে উল্লেখ করতে চাই, আমার ব্যক্তিগত উদাহরণ বলছি। তো আমি যখন প্রথম ওই আরেকটি অঞ্চলে ব্যাটালিয়ন কমান্ডার হিসাবে বা ব্যাটালিয়ন কমান্ডার হিসেবে নিয়োজিত হলাম, তো তখন আমি গিয়ে চিন্তা করলাম যে সেখানে আমার একটা আইসিপি ছিল, আইসিপি ইন্টারন্যাশনাল চেকপোস্ট, আইসিপি ছিল, বা যেখান থেকে বৈধভাবে কিন্তু আমদানি রপ্তানি হয়। ভোমরা বলে একটা জায়গা, বলেই দিই যে ভোমরা। তো ওই সাতক্ষীরার ভোমরাটা তখন আমার আমার নিয়ন্ত্রণেই ছিল। তো আমি ওখানে গিয়ে জিজ্ঞেস করলাম যে এখান থেকে কী কী জিনিস পাচার হয়, আর কী কী জিনিস বাইরে যায়, আর কী কী জিনিস ওখান থেকে এখানে আসে। তো যাই হোক, আমি হিসাব টিসাব করে লিস্ট পেলাম, অনেক যোগাযোগ করলাম, কাস্টমসে যোগাযোগ করলাম বিভিন্নভাবে। কেউ এগুলো জিনিস সহায়তা করতে চায় না, তারা বোঝে ঘটনা কী, যে এই অফিসার যদি এই ব্যাপারে ইনভলভ না হয়, আর নিজে যদি চোর বাটপার না হয়, তাহলে তাকে সব কিছু জানতে দেওয়া মানে দুর্বলতার প্রকাশ করা ছাড়া আর কিছুই নয়। তো আমার সম্পর্কে যেহেতু জানতো তারা, যার কারণ ইতিপূর্বে আমি আরও 2-1টা ব্যাটালিয়ন কমান্ড করেছি, তারা জানতো, এবং আমার চাকরি দীর্ঘ সময় ছিল, তারা সেখান থেকেও জানতো যে এই অফিসার কেমন। তো তারা আমাকে সহায়তা করেনি। আমি তারপরেও কাস্টমসের মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে লিস্ট নিলাম যে কী এক্সপোর্ট হচ্ছে, কী ইম্পোর্ট হচ্ছে। তো একটা পর্যায়ে দেখলাম যে বাংলাদেশ থেকে তখনকার সময় ঝুট এক্সপোর্ট হচ্ছে ইন্ডিয়াতে। তো আমি দেখেছি যে, আমি আগেই বলেছি আপনাদেরকে যে ইন্ডিয়া এমন কোনো জিনিস, বা ভারত এমন কোনো জিনিস আমাদের এখান থেকে আমদানি করে না যা আমরা উৎপাদন করি। যা আমদানি করে নিয়ে আসি সেটা নিয়ে যায় তারা কম কম দামে। তো যেটাকে ইনফর্মাল ট্রেডিং বলি আমরা, ইনফর্মাল ট্রেডিংয়ের মাধ্যমে অবৈধভাবে পাচার করা বলি আর কি। তো সেইভাবে আমি যখন চিন্তা করলাম যে ঝুট কেন যায়, তখন রেটটা দেখলাম যে পার কুইন্টাল $3, তখনকার সময়ের কথা বলছি। তো পার কুইন্টাল $3 মানে 100 কেজি জুট তারা বাংলাদেশ এক্সপোর্ট করবে, ইন্ডিয়া $3 দেবে। তার মানে বোঝাই যাচ্ছে যেখানে আন্ডার ইনভয়েসিং হচ্ছে, এবং তারা প্রচুর পরিমাণে এই ঝুটটা বা এই বাংলাদেশ থেকে বিদেশে ইন্ডিয়া আমদানি করছে। এখানে একটা কথা বলা দরকার যে এনবিআর যে আমাদের দেশে কত বড় ক্ষতি করতে পারে, এবং এনবিআর যে আমরা বসিয়ে রেখেছি, কিছু হারামখোর যদি থাকে তাদের দ্বারা দেশ কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা একটু বলা দরকার আছে এখানে। যদিও সবাই এখানে হারামখোর না, অনেক সৎ লোক আছে যাদের কারণে হয়তো দেশটা এখনও টিকে আছে। তো এই এনবিআরে যখন আমরা পলিসি করি, বা কোনো একটা আমদানির নীতি করি, বা রপ্তানির নীতি করি, অথবা আমরা যখন বাজেট করি, তখন এইসব জিনিসগুলোকে ঠিক করে দেয় আমাদের মন্ত্রণালয়, এনবিআর, এদের একটা সদস্যের একটা বড় টিম হিসেবে কাজ করে। তো সেখানে তারা বাংলাদেশ থেকে এই জিনিসটা রিসাইক্লিং না করে, এখানে একটা বলে রাখা দরকার যে কেন তারা জুট নিচ্ছে। তারা জুট রিসাইকেল করে আবার সুতা বানায়, এবং সেই সুতা আবার এক্সপোর্ট করে, এবং তাদের বিভিন্ন পণ্য উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করে। তো এই কাজটা আমরা কেন করলাম না? আমরা বাংলাদেশে গার্মেন্টসে মোটামুটি চায়নার পরে দ্বিতীয় বৃহৎ পৃথিবীতে, আমরা এত পরিমাণ ঝুট উৎপাদন করি, কিন্তু সেই ঝুটের ব্যবহার রিসাইকেলের জন্য আমরা ইনসেন্টিভ না দিয়ে, ইন্ডাস্ট্রিয়াল ইনসেন্টিভ না দিয়ে আমরা কেন ভারতে পাঠাতে দিলাম? এই পলিসি কে করে দিল? তার গ্রাউন্ডের যে ক্ষতিটা, সেটা আমি দেখছিলাম। তো সেখানে তখন আমি বললাম যে তাহলে তো এখানে তো খুবই খারাপ একটা কাজ হচ্ছে। $3 করে পার কুইন্টাল, 100 কেজি $3 চলে যাচ্ছে। এর ভিতরে কি আছে? এখানেও আমার কাছে একটুখানি খটকা লাগলো যে কেন এত পরিমাণ যাচ্ছে, কি যাচ্ছে? তো যাই হোক, একটা কঠিন কাজ করলাম। সেটা হচ্ছে, আমি বিভিন্ন জায়গায় কথা বলে, র্যাবের সাথে কথা বলে, এনএসআইয়ের সাথে কথা বলে, ডিজিএফআইয়ের সাথে কথা বলে, বিভিন্ন এজেন্সির সাথে কথা বলে আমি একটা ফাঁদ পাতলাম। সে ফাঁদটা হচ্ছে যে, একটা নির্দিষ্ট দিনে যখন দেখলাম সবচেয়ে বেশি ঝুট কোন দিন এক্সপোর্ট হয়, দেখা গেল যে ওই দিনকে 28 না 23টা ট্রাক ঝুট এক্সপোর্ট হচ্ছে একদিনে, ভোমরা ক্রস করছে। তো আমি ওই 23টা ট্রাককে ঘুরিয়ে নিয়ে আসলাম। এর মধ্যে তো পুরা সাতক্ষীরা বন্ধ হয়ে গেল, সিএনএফ এজেন্টরা সব এক হয়ে গেল, এগুলো তো সব যুগ সাজসে চলে, সব এক হয়ে গেল। সাংবাদিকরা এক হয়ে গেল, মজার ব্যাপার হচ্ছে সাংবাদিকরা এক হয়ে গেল। ওখানে সাংবাদিকরা তো আবার মাসকাবারি টোলা তোলে। তো সবাই এক হয়ে গেল, পুলিশ, ডিসি সবাই এক হয়ে গেল যে না, ভোমরা পোর্ট বন্ধ হয়ে যাচ্ছে। এই মেজর সাহেব এসে কী শুরু করে দিল। তো যাই হোক, তো আলটিমেটলি রাত্রেবেলা আমি নিয়ে আসলাম, আমার কাছে টেলিফোন গেল। তখন জনৈক লেফটেন্যান্ট জেনারেল
তখন ডিজিবিডিআর, উনি সাথে সাথে তার ডিওটিকে টেলিফোন করে বললেন যে ও কী শুরু করেছে, সমস্ত পোর্ট বন্ধ করে দিয়ে 23-24টা গাড়ি নিয়ে এসে ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে রেখে নিয়ে আসছে, সমস্যাটা কোথায়? তো যাই হোক, আমি ওই কথা, উনি আমাকে টেলিফোন করলেন, কী শুরু করলা তুমি? আমি বললাম যে স্যার একটু সময় দেন আমাকে, আমি একটু দেখি, কোনো সমস্যা হলে আমি নিজের দায়িত্বেই আবার ওটা পৌঁছে দিব। তো যাক, ব্যাটালিয়ানে সেই 23টা গাড়ি নিয়ে আসলাম, ট্রাক নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ট্রাকগুলোকে সব আনলোড করলাম, করে দেখলাম সেখানে মাত্র 10 কোটি টাকার ব্যাক টু ব্যাক এলসির কাপড়, পুরো কাপড়, কিছু ফিনিশ প্রোডাক্ট আর কিছু পুরা রোল। তো বাংলাদেশের ইতিহাসে বোধহয় এই গল্প আর কোনো ইয়েতে আসে নাই, কোনো খবরের কাগজে আসে নাই, লোকাল কাগজ, জাতীয় কাগজ, কোনো কাগজ বা কোনো মিডিয়াতে এটা আসে নাই, কারণ এটা আমাদের স্বার্থের বিরুদ্ধে না, এটা আমাদের স্বার্থে ছিল, সেজন্য এটা হয় নাই, এবং তাদের স্বার্থের বিরুদ্ধে ছিল যে এত বড় একটা ক্যাচ, এরকম একটা ঘটনা ঘটেছে, এই 10 কোটি টাকার অবৈধ কাপড় এক্সপোর্টের সময় বাধা দেওয়া হয়েছে, বন্ধ করা হয়েছে, এবং সেটা বাংলাদেশে কোনো খবরের কাগজে আসে নাই, কোথাও আসে নাই, বিজিবিতেও আসে নাই, কোনো কিছু হয় নাই, কোনো পুরস্কারও হয় নাই। মাঝখান থেকে কিছুদিনের মধ্যে আমার ওখান থেকে পোস্টিং হয়ে গেছে, সেটা কোনো বিষয় না। বিষয়টা আপনাদের সাথে এই জন্য শেয়ার করছি যে আমরা এইভাবে রাষ্ট্রীয়ভাবে আমরা জিনিসগুলোকে এমনভাবে উন্মুক্ত করে রাখি যেটা ভারতের সুবিধা হয়, আমাদের অসুবিধা হয়। যাক, যেখানে বলছিলাম সেখানে আবার আসি যে এই নিয়ন্ত্রণটাও আমাদের অসুবিধা, আমরা সুবিধা করতে পারতাম, আমরা এই শুল্কগুলো বাঁচাতে পারতাম, আমরা শুল্ক আটকাতে পারতাম, এই ধরনের জিনিসগুলোকে আমরা সুযোগ করে দিতাম না, আমরা আটকাতে পারতাম, এটা আমাদের একটা সুবিধা হতো। তারপরে ধরেন মাদক অনুপ্রবেশ আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম। এখন যেমন অবস্থায় ইয়ে আছে যে ভারত যেখান থেকে চাইবে সেখান থেকে দিতে পারবে, কিন্তু আমরা সবখানে আমাদের বর্ডার খোলা, আমরা কিন্তু এই মাদক দ্রব্য আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। তখন আমরা যদি কাঁটাতারের বেড়া বা দেওয়াল দিয়ে দিই এবং শুধু গেট দিই, তাহলে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। সেখানে আমরা সার্ভেলেন্স ক্যামেরা দিতে পারি, সার্চ লাইট দিয়ে, যেভাবেই করি না কেন আমরা পয়েন্ট এবং পয়েন্ট টু পয়েন্ট আমরা এগুলো কন্ট্রোল করতে পারবো, এবং আমাদের মোবাইল টিম দিয়ে আমরা বর্ডার নিয়ন্ত্রণ বা সীমানা নিয়ন্ত্রণ করতে পারবো, বা সুবিধা হবে আমাদের, এবং আমাদেরও জনবলের কিছুটা উপরে চাপ কমে যাবে, এবং সেই সাথে কিছু সুবিধাও আমাদের, প্রশাসনিক সুবিধাও হবে, এবং খরচও ব্যয়ও কমবে। হুন্ডি পাচার করাটা বন্ধ করতে পারি আমরা, সেখানে একইভাবে এই সুবিধাটা আমার হবে, হুন্ডির উপরে একটা চাপ পড়বে এবং সহজেই তারা হুন্ডির টাকা নিয়ে যেতে পারবে না বা নিয়ে আসতে পারবে না। এবং এমনকি সীমান্তের ওপারে আমরা ফেক নোটস বা জাল টাকা আমরা ওপারে প্রিন্ট করে এপারে নিয়ে আসি, আবার এখান থেকে সুবিধা মতন ওদিকে পাঠাই, এই কাজগুলো আমরা করে থাকি। সেইটা সংঘবদ্ধ টিমগুলো সেই কাজগুলো তখন করতে পারবে না। প্রান্তিক শ্রমিকের ঘাটতি, আমাদের একটা মজার ব্যাপার আছে, আপনারা হয়তো জানেন কি না, যে আমাদের অনেক শ্রমিক, বর্ডার এলাকার প্রচুর শ্রমিক কিন্তু কাজ করতে ভারতীয়রা নিয়ে যায়, এবং নিয়ে যায়, সারাদিন ওরা কাজ করে, সন্ধ্যার সময় ফেরত আসে, কেউ 15 দিন, কেউ 1 মাস। যখন হাই সিজন থাকে তখন তাদের ওখানে শ্রমিকের শর্টেজ পড়ে, তখন বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক তারা নিয়ে যায়, যদিও পরিযায়ী শ্রমিক তারা, যেটাকে বলে অস্থায়ী সৈনিক, অস্থায়ী শ্রমিক, তাদেরকে নিয়ে যায়, এবং তারা সেখান থেকে তাদের কাজ করে চলেছে, এবং ওখানে থাকা খাওয়ার জন্য তাদের খরচটা আবার ভারতের কিন্তু রেখে আসতে হয়, কিছু টাকা সামান্য নিয়ে বাংলাদেশে আসে। অর্থাৎ সেখানেও আমাদের যে শ্রমিকটা, যে আমার এখানে শ্রম দেওয়ার কথা ছিল, এখানকার আমার ইকোনমিকে সাপোর্ট দেওয়ার কথা ছিল, সে ওই পাশে চলে যাচ্ছে, এবং সেখানে সে তার ভারতীয় অর্থনীতিতে যোগান দিচ্ছে, আমাদের কোনো এখানে যোগান দিচ্ছে না। তারপরে রাজনৈতিক অস্থিরতা, আমাদের এখানে প্রচুর রাজনৈতিক অস্থিরতা হয়, সেটা নিয়ন্ত্রণ ভারত করে, তারা তাদের মতো লোক পাঠায়, খুনি আবার পলাতক ওখানে চলে যায়, সহজে চলে যায়, যে এই যে হাদির খুনি কীভাবে চলে গেল, কীভাবে তারা নিয়ন্ত্রণ করলো, তারা সবই জানে। সো এইগুলো যদি আমাদের এখানে থাকতো, আমরা যদি দেওয়াল দিয়ে দিতাম বা কাঁটাতারে বেড়া দিতাম, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাগুলো আমরা রক্ষা করতে পারতাম, এবং আমরা সহজে অনুপ্রবেশ বন্ধ এবং অনুপ্রবেশ নিয়ন্ত্রণও করতে পারতাম। নির্বাচন প্রভাব বললাম, নির্বাচনের প্রভাবের কথা হয়, নির্বাচনের সময় একই হয়, লোকাল মস্তানও এসে এখানে নির্বাচন প্রভাবিত করে, ভোটের ক্ষেত্রেও প্রভাবিত করে, আন্দোলনের ক্ষেত্রেও প্রভাবিত করে, বিভিন্নভাবে প্রভাবিত করে, সেটাও কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম। অবৈধ অস্ত্র আমদানি, অবৈধ অস্ত্র আমদানির কিন্তু মূল যে সেক্টরটা বা মূল যেটা যে অংশটাকে দিয়ে শুরু হয়, সেটা সম্পূর্ণ ভারত থেকেই হয়, যে নিয়ন্ত্রণ যেটা হয় ভারত থেকেই হয়। মিয়ানমার থেকে ইদানিং হয়, কিন্তু সেটা ইতিপূর্বে তেমন হয় নাই, কমে গেছে। বাট তারপরেও সেখানেও এই অস্ত্র নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণ কিন্তু আমরা করতে পারি, যদি আমরা এই কাঁটাতারের বেড়াগুলো বা দেওয়ালগুলো আমাদের সীমান্তে দিতে পারি, সেটা ভারতের বিপক্ষে হোক বা মিয়ানমারের বিপক্ষে হোক।
সীমান্তের আরেকটা ব্যাপার আছে এখানে জানা, জিরো লাইন থেকে বা ওই যে শূন্য লাইন, শূন্য রেখা থেকে 150 গজের মধ্যে আমাদের যে ইয়েগুলো হয়, ধান টানগুলো হওয়ার কথা, তো ওদের ওখানে তো কাঁটাতারে বেড়া দেওয়া আছে, তারা 150 গজের মধ্যে তারা তাদের অংশটা জিরো লাইন থেকে তারা ওখানে পাঠায়, নিয়ন্ত্রণ করে, বিএসএফকে সাথে করে নিয়ে এসে ধান কাটে, ধান রোয়। কিন্তু আমাদের ক্ষেত্রে হয়েছে যে আমাদের এখানে নিয়ন্ত্রিত, আমাদের ওটাকে শূন্য রেখাটা নিয়ন্ত্রিত বোঝা যায় না। তো তারা যায় এবং এটা নিয়ে প্রতিনিয়ত ঝগড়া বিবাদ, মারামারি, হত্যা এগুলো হতে থাকে এবং আমাদের ধান ওরা কেটে নিয়ে চলে যায়। কারণ ওদের গেট দিয়ে চলে গেলে আমাদের কিছু করার থাকে না, এটাও একটা সমস্যা। তার মানে কৃষি পণ্যর ক্ষেত্রেও আমরা, উৎপাদনের ক্ষেত্রেও আমরা বেশ কিছু এলাকা আমাদের ক্ষতিগ্রস্ত হয় বা আমরা লস করি। অবৈধ চিকিৎসার নামে খরচের টাকা, প্রচুর টাকা চলে যায় এবং অবৈধ চিকিৎসা আমরা যত দেখতে পাই, ভিসা নিয়ে ভারতে যত যায় তার থেকে অনেক বেশি ট্রাভেল করে বা অনেক বেশি লোক যাতায়াত করে ভিসা ছাড়া এই এই বর্ডারগুলো দিয়ে, এবং সেখানে ভারত নিয়ন্ত্রণ করে, তারা যাওয়া আসা পুরোটাই নিয়ন্ত্রণ তারা করে এবং তাদের প্রচুর পরিমাণ বাংলাদেশি মুদ্রা, বৈদেশিক মুদ্রা তারা পায়। বাংলাদেশি মুদ্রা যেটাকে পরবর্তীতে হুন্ডি করে বদলায় এবং বৈদেশিক মুদ্রাও তারা পায়, এবং এই কাজগুলো তারা পাচ্ছে বিভিন্ন রোগীকে। সাধারণ একটা রোগী যেটা আমাদের জেলা উপজেলা হাসপাতালে করতে পারে বা অবস্থিত হাসপাতালগুলোতে করতে পারে, সেটাও কিন্তু সে বর্ডারের কাছে বলে সে ওখানে চলে যায়, এবং এটার জন্য একদল দালাল তৈরি আছে দুই দিকেই, যে দালালরা মোটা প্রতিনিয়ত এইসব রোগীগুলোকে ওখানে নিয়ে যায়, তারপরে ওখানে গিয়ে আমরা বাংলাদেশ থেকে টাকা নিয়ে ওখানে খরচ করি। সো এই অবৈধ চিকিৎসার যে একটি বিরাট ঢল ওখানে নামে, সেটাও কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি এই কাঁটাতারের বেড়া বা কাঁটাতার এই অথবা সীমান্ত দেয়াল দিয়ে। তো তাহলে এরকম আরও অনেক কিছু আছে যেগুলো আমি আপনাদেরকে জাস্ট এই মুহূর্তে মনে পড়লো সেগুলো বললাম, আর কিছু কিছু আছে যেগুলো আপনারা নিজেরাই চিন্তা করলে পাবেন যে কোথায় সুবিধা কোথায় অসুবিধা। তো আমি সবার কাছে বলবো, আপনাদের কাছে বলবো, এটা নিয়ে একটু ভাবুন, একটু চিন্তা করুন, রাষ্ট্রীয় পর্যায়ে একটু চিন্তা করুন। আমি তো তারেক জিয়া পর্যন্ত পৌঁছাইতে পারবো না, আমি তো এই দেশের যারা নীতি নির্ধারক তাদের পর্যন্ত পৌঁছাতে পারবো না। আমি আপনাদের কাছে পৌঁছালাম এবং আপনাদের কাছে এই বিষয়টি উপস্থাপন করলাম যে বিষয়টি উপেক্ষিত, আপনারা আলোচনা করুন। আমরা কেন ভারতের সাথে এবং মিয়ানমারের সাথে আমরা দেওয়াল দিয়ে সীমান্ত দেয়াল দেই না, অথবা যেখানে সম্ভব না সেখানে সীমান্ত কাঁটাতারের বেড়া দিয়ে আমরা নিয়ন্ত্রণ এবং সুরক্ষা কেন করি না, এবং এটা আমাদের জন্য ভালো, আমাদের করা উচিত। এবং আরও অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আজকে এই বিষয়টি নিয়েই কথা বললাম, লম্বা ভিডিও হয়ে গেল, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এখনও পর্যন্ত এডিটিং শিখি নাই, অতএব যা বলছি একচ্ছত্র বলে গেলাম, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আপনাদের সুচিন্তিত মতামত আমাকে জানাবেন যাতে আমি পরবর্তীতে ওসব বিষয় নিয়ে আলাপ করতে পারি, এবং বাংলাদেশের স্বার্থ রক্ষার্থে আমরা যেসব বিষয়গুলো উপেক্ষা করে যাই রাষ্ট্রীয়ভাবে এবং সামাজিকভাবে, সেই বিষয়গুলো যাতে আলোচনা টেবিলে আমরা আনতে পারি, সেই বিষয়গুলোকে আপনারা আমাকে তুলে ধরার জন্য সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন, যারা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা ভবিষ্যতে দেখবেন তাদেরকে অগ্রিম ধন্যবাদ দিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।